প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, জুনিয়র ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন সাবজেক্ট থেকে সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে আলোচনা করব। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে বর্তমানে অধ্যয়নরত আছো বা পাশ করে বের হয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আছো, তাদেরকে কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন সাবজেক্টটি বাস্তব ক্ষেত্রে অত্যন্ত বেশি কাজে লাগবে। তুমি যদি একটি রুমের ক্যালকুলেশন না করতে পারো, যে রুমে কত টনের এসি লাগবে, কি ক্যাপাসিটির কম্প্রেসর লাগবে, এগুলো যদি তুমি বের করতে না পারো, তাহলে কিন্তু তোমার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে পড়াশোনা করাটাই বৃথা। আমার এই ক্লাসগুলি যারা নিয়মিত দেখবে, তারা অবশ্যই কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনে এক্সপার্ট হতে পারবে। আজ আমি সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই সাইকোমেট্রিক চার্ট কি। সাইকোমেট্রিক চার্ট হচ্ছে বাতাস এবং বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের বিভিন্ন সংখ্যামূলক মান নির্ণয় করা হয়। মানগুলো হলো ডাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক ভলিউম এবং এনথালপি। এখন আমাদের আরেকটি বিষয় জানা দরকার, সাইকোমেট্রিক চার্ট কি কাজে লাগে বা কেন আমরা সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে জানব। যখন কোথাও রেফ্রিজারেশন সিস্টেম এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমের ডিজাইন করা হয়, ইনস্টলেশন করা হয়, তার পূর্বে আমাদের সাইকোমেট্রিক চার্টের মাধ্যমে ওই স্থানের বাতাসের অবস্থা, বাতাসের জলীয় বাষ্পের অবস্থা, বিভিন্ন গুণাবলী, বৈশিষ্ট্য, এগুলো আমাদের জেনে নিতে হয়, ক্যালকুলেশন করে বের করে নিতে হয়। এই বিষয়গুলি জানা ছাড়া কিন্তু কোনো অবস্থায় একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম কোথাও ইনস্টলেশন করা যায় না। কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন করা কোনো অবস্থায় সম্ভব না। আর যেহেতু একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম ইনস্টল করতে গেলে তোমার কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন জানতে হবে, আর কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন জানতে হলে অবশ্যই তোমার সাইকোমেট্রিক চার্টটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। চলো তাহলে সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই হচ্ছে একটি সাইক্রোমেট্রিক চার্ট, যা বাস্তবে দেখতে এক্স্যাক্টলি এরকমই হবে। সাইক্রোমেট্রিক চার্টের মাঝে বিভিন্ন লাইনগুলি আছে এবং লাইনের বিভিন্ন পাশে অনেকগুলি মান দেওয়া আছে। এদিকে কিছু মান দেওয়া আছে, এদিকে কিছু মান দেওয়া আছে এবং নিচে কিছু মান দেওয়া আছে। এখন আমরা দেখব সাইক্রোমেট্রিক চার্টের কোন লাইনটি বাতাসের কোন ধরনের বৈশিষ্ট্য নির্দেশ করে এবং এর মান কোন পাশে থাকে। এখানে একটি করে লাইন নিয়ে একটি সাইক্রোমেট্রিক চার্ট আঁকানো হয়েছে। তোমাদের পরীক্ষায় সাইক্রোমেট্রিক চার্ট আঁকাতে বললে একটি করে লাইন নিয়ে এইভাবে একটি সাইক্রোমেট্রিক চার্ট আঁকাবে। এখানে যে অবস্থায় আছে জাস্ট এইভাবে একটি সাইক্রোমেট্রিক চার্ট যদি আঁকাতে পারো, তাহলে কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। এখানে সাইক্রোমেট্রিক চার্টের দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেকগুলি লাইন দেওয়া আছে। এই লাইনগুলি হচ্ছে ডাই বাল্ব টেম্পারেচার লাইন, যে মানগুলি সাইক্রোমেট্রিক চার্টের নিচে দেওয়া আছে 5 করে ব্যবধানে, অর্থাৎ 5টি লাইন পর পরে মানগুলি দেওয়া আছে। যেমন এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এই লাইনগুলি হচ্ছে ডাই বাল্ব টেম্পারেচার লাইনের মান। আর প্রত্যেকটা লাইন অল্প একটু করে গ্যাপ, যার মান হচ্ছে 1 করে ব্যবধান। যেমন এটা যদি 20 হয়, এটা হবে 21, 22, 23, 24 এবং এটা 25। এখানে দেখা যাচ্ছে এখানে এটা 25 দেওয়া আছে। অর্থাৎ আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি লাইন এখানে নিয়ে নিলাম, যেটা হচ্ছে ডাই বাল্ব টেম্পারেচার লাইন এবং মানগুলি থাকে কোথায়? ডাই বাল্ব টেম্পারেচারের মান থাকবে নিচে। এখানে মনে রাখার মতো একটি বিষয় হচ্ছে, প্রত্যেকটা লাইনের যেখানে মান থাকবে সেখানে আমি লাইনের নাম লিখবো। অর্থাৎ ডাই বাল্ব টেম্পারেচার লাইনের মান থাকে কোথায়? নিচে। এখানে আমি নিচে নাম লিখেছি, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এটাই হচ্ছে আমার ডাই বাল্ব টেম্পারেচার লাইন এবং মান থাকে নিচে। অর্থাৎ শুধুমাত্র নাম লিখে আমি দুটি জিনিস বোঝাতে চাচ্ছি একসাথে, যেটি হচ্ছে ডাই বাল্ব টেম্পারেচার লাইন এবং মান থাকবে নিচে। এখন আমরা জেনে নেই ডাই বাল্ব টেম্পারেচার কাকে বলে। ডাই বাল্ব টেম্পারেচার হচ্ছে বাতাসের সাধারণ তাপমাত্রা, অর্থাৎ সাধারণ থার্মোমিটার দিয়ে আমরা রুমের যে তাপমাত্রাটা পরিমাপ করে থাকি, এটাই হচ্ছে বাতাসের সাধারণ তাপমাত্রা। অর্থাৎ যদি বলা হয় যে আজকে বাতাসের তাপমাত্রা কত, ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস, এই 30 ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে বাতাসের সাধারণ তাপমাত্রা, আর এটাই হচ্ছে ডাই বাল্ব টেম্পারেচার। আমরা ডাই বাল্ব টেম্পারেচার লাইন চিনলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এই লাইনটি ডাই বাল্ব টেম্পারেচার লাইন এবং এর মান থাকে নিচে। এরপর আসি ওয়েট বাল্ব টেম্পারেচার। ওয়েট বাল্ব টেম্পারেচারের একক হবে ডিগ্রি সেলসিয়াস। চার্টের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের অনেক লাইন আছে, একটা লাইন, একটা এই যে লাইনগুলো আছে, অর্থাৎ এইভাবে যে লাইনগুলো আছে, অনেক লাইন দেখা যাচ্ছে। এই লাইনগুলি হচ্ছে
ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। যে মানগুলি থাকবে চার্টের এই যেদিকে হালকা একটু রাউন্ড করা আছে, কার্ভ করা আছে, এইদিকে হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইনের মানগুলি থাকবে। ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইনগুলি অনুরূপভাবে 5 করে ব্যবধান, যেমন 10, 15, 20, 25, 30, এগুলো সবই হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের মান। একটি লাইন থেকে আরেকটি লাইনের ব্যবধান হচ্ছে 1, যেমন এটা যদি 20 হয় এটা 21 হবে, 22 হবে, 23 হবে, 24 হবে, এটা 25 হবে। এগুলো হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের মান। এখন আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি লাইন নিয়ে নেই। কোন লাইনটি? এই লাইনটি। এই লাইনটি হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। যে মান থাকে এইখানে, অর্থাৎ তাহলে যেখানে মান থাকবে সেখানে আমি নাম লিখব। এখানে লিখলাম কি? ওয়েট বাল্ব টেম্পারেচার। অর্থাৎ আমার এখানে ওয়েট বাল্ব টেম্পারেচার লিখে এটা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমার এই লাইনটি হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন এবং মান থাকবে কোথায়? এইখানে মান থাকবে ওয়েট বাল্ব টেম্পারেচারের। এখন দেখে নেই ওয়েট বাল্ব টেম্পারেচার কাকে বলে। জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের যে তাপমাত্রা পাওয়া যায় এই তাপমাত্রাটাই হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। অর্থাৎ একটি থার্মোমিটারের যে রিমোট বাল্ব থাকবে, রিমোট বাল্বের ওখানে একটি ভেজা কাপড় জড়ানো থাকলে ওই অবস্থায় বাতাসের যে তাপমাত্রাটা পাওয়া যাবে এই তাপমাত্রাটাই হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। সাইক্রোমেট্রিক চার্টে আনুভূমিক অনেকগুলি লাইন দেওয়া আছে এবং একটি লাইন থেকে একটি লাইনের ডিস্টেন্স খুবই সামান্য। এই আনুভূমিক লাইনগুলি হচ্ছে এদিকে যে লাইনগুলি আছে, এদিকে আনুভূমিক যে লাইনগুলি আছে, এই আনুভূমিক লাইনগুলি হচ্ছে যখন চার্টের বাম দিকে মিলবে তখন এটা ডিউ পয়েন্ট টেম্পারেচারের মান নির্দেশ করবে। তাহলে আমি এখানে আনুভূমিক একটি লাইন নিয়ে নেই। আনুভূমিক যে লাইনটি নিয়েছি, লাইনটি চার্টের বাম পাশে যখন মিলেছে এটা কি? ডিউ পয়েন্ট টেম্পারেচার। ওয়েট বাল্ব টেম্পারেচারের মানগুলি যেদিকে ছিল ডিউ পয়েন্ট টেম্পারেচারের মানগুলি কিন্তু এক্স্যাক্টলি সেই লাইনে থাকবে, অথচ আমার ওয়েট বাল্ব টেম্পারেচার এবং ডিউ পয়েন্ট টেম্পারেচারের মানগুলি কখনোই মিলবে না, অর্থাৎ একই রকম মান প্রকাশ করবে না। ওয়েট বাল্ব টেম্পারেচারের মান যা থাকবে ডিউ পয়েন্ট টেম্পারেচারের মান তার চেয়ে কিছুটা কম থাকবে। যেমন চার্টে দেখা যাচ্ছে এদিকের যে মানগুলি আছে এই মানগুলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যখন লাইনের মান নির্দেশ করবে তখন এটা ওয়েট বাল্ব টেম্পারেচারের মান নির্দেশ করবে। আবার আনুভূমিক লাইনের মান যখন নির্দেশ করবে তখন এই মানগুলি ডিউ পয়েন্ট টেম্পারেচারের মান নির্দেশ করবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে সাইক্রোমেট্রিক চার্টে ক্যালকুলেশন করার মনে রাখার বিষয় হচ্ছে সাইক্রোমেট্রিক চার্টে যে কোনো আলাদা দুটি লাইনের মান যদি জানা থাকে তাহলে পরবর্তী লাইনের মানগুলি অটোমেটিকলি হিসাব করে বের করা যায়। একটি লাইনের উপরে যখন আরেকটি লাইন টানা হবে তখন যে একটি নির্দিষ্ট ছেদ বিন্দু হবে, অর্থাৎ একটা যে পয়েন্ট হবে, এখানে মূল পয়েন্ট এই বিন্দুটি, অর্থাৎ এই বিন্দু দিয়ে এখন আমার অন্যান্য সকল প্রকার লাইন কিন্তু টানতে হবে। আচ্ছা, যাই হোক, ডিউ পয়েন্ট টেম্পারেচার চার্টের বাম পাশের মানগুলি নির্দেশ করে। এখন ডিউ পয়েন্ট টেম্পারেচার কাকে বলে? ডিউ পয়েন্ট টেম্পারেচার যার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিউ পয়েন্ট টেম্পারেচার হচ্ছে যে তাপমাত্রায় বাতাসে অবস্থিত জলীয় কণা শিশিরে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে ডিউ পয়েন্ট টেম্পারেচার বলা হয়। এই আনুভূমিক একই লাইন চার্টের ডান পাশে যেখানে মিলবে সেখানে স্পেসিফিক হিউমিডিটির মান নির্দেশ করবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বাম পাশে কিছু মান আছে এবং ডান পাশে কিছু মান আছে। আনুভূমিক রেখাটি বাম পাশে যখন মিলেছে তখন কি ডিউ পয়েন্ট টেম্পারেচারের মান নির্দেশ করেছে। অনুরূপভাবে এই লাইনটি, সেম লাইনটি যখন চার্টের ডান পাশে মিলবে তখন এটা স্পেসিফিক হিউমিডিটির মান নির্দেশ করবে। এখানে দেখা যাচ্ছে মানগুলি খুবই ছোট, যে 0.012, 0.014, 0.016, এই মানগুলি হচ্ছে স্পেসিফিক হিউমিডিটির মান। স্পেসিফিক হিউমিডিটির একক হচ্ছে কেজি পার কেজি অফ ড্রাই এয়ার। সাইক্রোমেট্রিক চার্টে হালকা গোলাকার কিছু লাইন আছে, এদিকে যে হালকা গোলাকার কিছু লাইন দেখা যাচ্ছে, এই যে লাইনগুলি হালকা গোলাকার কিছু লাইন। সাইক্রোমেট্রিক চার্টে এই যে কিছু গোলাকার হালকা রাউন্ড করা কিছু লাইন দেখা যাচ্ছে, এই লাইনগুলি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি লাইন। যে মানগুলি এই দিক দিয়ে দেওয়া আছে পার্সেন্টেজ আকারে, রিলেটিভ হিউমিডিটির একক হচ্ছে পার্সেন্টেজ, বা এটা শতকরায় প্রকাশ করা হয়। যেমন 50%, 55%, 60%, 65%, 70%, 75%, 80%, এই মানগুলি হচ্ছে সবই রিলেটিভ হিউমিডিটির মান। তাহলে আমি এখানে হালকা গোলাকার একটু লাইন নিয়ে নেই। এই লাইনটি হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি লাইন। মান থাকে কোথায়? এই দিকে মান থাকে, এজন্য আমি এখানে নাম লিখেছি রিলেটিভ হিউমিডিটি, যার একক হচ্ছে কি পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করা হয়। রিলেটিভ হিউমিডিটি কি? স্বতন্ত্র আর্দ্রতা। বাতাসে সাধারণত যে আর্দ্রতাটা থাকে পরিমাপ করা হয়, আজকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত বা আর্দ্রতার পরিমাণ কত বা হিউমিডিটি কত, যে 70% বা 75% বা 80%, এই বিষয়টা হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি। এরপর আসি স্পেসিফিক ভলিউম। সাইক্রোমেট্রিক চার্টে অল্প কয়েকটি লাইন আছে, একটি লাইন থেকে আরেকটি লাইনের ডিস্টেন্স অনেক বেশি। যেমন এই একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, এই লাইনগুলি হচ্ছে স্পেসিফিক ভলিউম লাইন।
স্পেসিফিক ভলিউম লাইনের প্রত্যেকটা লাইনের নিচে একক আকারে মান দেওয়া আছে। এই লাইনের নিচে যে মানটা দেওয়া আছে, এই মানটা কত? 0.88 ঘনমিটার পার কেজি। এই লাইনের নিচে যে মানটা দেওয়া আছে কত? 0.86 ঘনমিটার পার কেজি। এই লাইনের এখানে যে মানটা দেওয়া আছে কত? 0.84 ঘনমিটার পার কেজি। এগুলি হচ্ছে স্পেসিফিক ভলিউমের লাইন এবং মান। অর্থাৎ আমি এখানে এই বিন্দুর উপর দিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেল একটি লাইন টেনে নেই, যে লাইনটি হচ্ছে স্পেসিফিক ভলিউমের লাইন এবং মান থাকে লাইনের নিচে। এর জন্য আমি এখানে নাম লিখে দিলাম স্পেসিফিক ভলিউম। অর্থাৎ এটা দেখে এখন আমি ক্লিয়ার বুঝতে পারছি এই লাইনটি হচ্ছে স্পেসিফিক ভলিউম লাইন এবং মান থাকে লাইনের নিচে এইখানে। এরপর আসি যে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইনগুলি ছিল, এই লাইনগুলি দেখা যাচ্ছে এই বিন্দু থেকে সরাসরি আবার এখানে বাহিরে একটা স্কেল আছে, এই স্কেলে এসে মিলেছে। প্রত্যেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনগুলি স্কেলে এসে মিলে গেছে। অর্থাৎ স্কেলে যখন মিলবে, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটি যখন স্কেলে মিলবে তখন এটা এনথালপির মান নির্দেশ করবে। এখানে যখন মিলে গেছে তখন এটা কি ওয়েট বাল্ব টেম্পারেচারের মান নির্দেশ করেছে। যখন এই সেম লাইনটি এই স্কেলে এসে মিলবে তখন এটা এনথালপির মান নির্দেশ করবে। অর্থাৎ আমার এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইন আছে এখানে মিলার পরে ওয়েট বাল্ব টেম্পারেচারের মান নির্দেশ করেছে এবং এই লাইনটি সেম যখন সরাসরি এসে এখান থেকে এসে একই সরল রেখায় এই স্কেলে যখন মিলে যাবে তখন এটা কি এনথালপির মান নির্দেশ করবে। এনথালপির একক হচ্ছে কিলোজুল পার কেজি। এ হচ্ছে আমার একটি সাইক্রোমেট্রিক চার্ট। পরীক্ষা যখন সাইক্রোমেট্রিক চার্ট আঁকাতে বলবে তখন কিন্তু এক্স্যাক্টলি এইভাবেই সাইক্রোমেট্রিক চার্ট আঁকাতে হবে। এইভাবে ছাড়া তুমি যদি এইভাবে পুরো লাইন পুরো সাইক্রোমেট্রিক চার্ট কখনো আঁকা সম্ভব না। এর জন্য তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি জাস্ট এই সাইক্রোমেট্রিক চার্টটি আঁকালে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। এবার আমরা সাইক্রোমেট্রিক চার্ট সম্পর্কিত একটি ক্যালকুলেশন দেখব, অর্থাৎ সাইক্রোমেট্রিক চার্ট থেকে কিভাবে বাতাসের বিভিন্ন মানগুলি আমরা বের করতে পারি, সাইক্রোমেট্রিক চার্ট থেকে হিসাব করতে পারি। এই বিষয়টা এখন আমরা ক্লিয়ারলি দেখব। এই হচ্ছে আমার একটি সাইক্রোমেট্রিক চার্ট। ধরে নেই একটি রুমের বাতাসের সাধারণ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং ওয়েট বাল্ব তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে বাতাসের অন্যান্য গুণাবলীর মান বের করো। এখানে বাতাসের সাধারণ তাপমাত্রা বলতে ডাইবাল্ব টেম্পারেচার বোঝানো হয়েছে। তাহলে আমরা একটি স্কেল ধরে সাইক্রোমেট্রিক চার্টের উপরে ডাইবাল্ব টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস টেনে নেই। ডাইবাল্ব টেম্পারেচার নিয়ে নিলাম কত? 31 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমার এই লাইনটি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তার একটি ডান পাশের লাইন হবে কত? এটা যদি 30 হয় ডান পাশের লাইনটি হবে কত? 31। অর্থাৎ ডাইবাল্ব টেম্পারেচার নিয়ে নিলাম কত? 31 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসি ওয়েট বাল্ব তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। ওয়েট বাল্ব তাপমাত্রা আমরা কত? 27 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিই, যা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইন আছে ওয়েট বাল্ব টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিলাম। এখন ওয়েট বাল্ব 27 ডিগ্রি সেলসিয়াস কিভাবে হলো? এখানে এটা কি আমার এখানে দেওয়া আছে, এর জন্য আমি এটা নিয়ে নিছি। এই লাইনটি কত? 25 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব টেম্পারেচার। তাহলে এই লাইনটি হবে কত? 26 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই লাইনটি হবে কি? অবশ্যই 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিলাম। আগেই বলেছি যে বাতাসের যে কোনো দুটি লাইনের বৈশিষ্ট্য যদি জানা থাকে তাহলে বাকি বৈশিষ্ট্যগুলি আমরা সাইক্রোমেট্রিক চার্টের সাহায্যে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। আমরা রুমের বাতাসের দুটি বৈশিষ্ট্যের মান অলরেডি জেনে গেছি। একটি হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস আর একটি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যা আমরা ওখানে থার্মোমিটার বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মেপে বের করে নিয়েছি। এখন একটি বিষয় হচ্ছে যে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই মূল বিন্দু দিয়ে আমার কিন্তু এখন অন্যান্য সবগুলি লাইন টানতে হবে। এটা হচ্ছে কি আমার মূল পয়েন্ট। এই মূল পয়েন্ট দিয়ে অন্যান্য লাইনগুলি এখন আমার টানতে হবে। তাহলে এখানে আনুভূমিক একটি লাইন টেনে নেই। আনুভূমিক লাইন যখন এই বিন্দু দিয়ে টেনে নিলাম, আমরা জানি কি আনুভূমিক লাইনটি চার্টের বাম পাশে যখন মিলবে এটা কি ডিউ পয়েন্ট টেম্পারেচারের মান নির্দেশ করবে এবং ডান পাশে যখন মিলবে সেটা কি স্পেসিফিক হিউমিডিটির মান নির্দেশ করবে। এখন আমরা এখানে দেখি ডিউ পয়েন্ট টেম্পারেচার কত এসেছে। এটা যদি 25 হয় ডিউ পয়েন্ট টেম্পারেচার এখানে কত হবে? 26। এখানে যদিও 26-এর অতি সামান্য একটু কম এসেছে, তবে আমরা হিসাবের সুবিধার জন্য এটা 26 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম। অর্থাৎ ডাইবাল্ব টেম্পারেচার কত? 26 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু অলরেডি আমি সাইক্রোমেট্রিক চার্ট থেকে হিসাব করে পেয়ে গেছি। এখন ডান পাশের বিন্দুটি ধরি, এটা কি স্পেসিফিক হিউমিডিটি। এখানে স্পেসিফিক হিউমিডিটি এই অংশটা আছে কত? 0.020। এটা আছে কত? 0.022। প্রায় মাঝামাঝি ধরে নিতে পারি আমরা। মাঝামাঝি হলে স্পেসিফিক হিউমিডিটি 0.021 কেজি পার কেজি অফ ড্রাই এয়ার। তাহলে আমাদের দুটি মান জানা ছিল, ডাইবাল্ব টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস এবং ওয়েট বাল্ব টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বাকি দুটি মান কিন্তু অলরেডি সাইক্রোমেট্রিক চার্ট থেকে বের করে পেয়ে গেছি। এখানে হালকা গোলাকার যে লাইনটি আছে, অর্থাৎ এই লাইনটি হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি লাইন। এখন আমরা এখানে দেখি আমার রিলেটিভ হিউমিডিটি কত আসছে। এই লাইনটি কত? 60%। 60%। এটা
65, 70, 75, অর্থাৎ আমরা রিলেটিভ হিউমিডিটি কত 75% এখানে পেয়ে গেছি। এই লাইনটি হচ্ছে স্পেসিফিক ভলিউম লাইন, তার নিচে এই লাইনটি হচ্ছে স্পেসিফিক ভলিউম লাইন। আমার এই বিন্দুর মান কিন্তু হিসাব করতে হবে, কিন্তু এই বিন্দুর উপর দিয়ে কোনো স্পেসিফিক ভলিউমের লাইন যায়নি। যদি না যেয়ে থাকে তাহলে আমি এই লাইনের সমান্তরাল অথবা এই লাইনের সমান্তরাল করে, অর্থাৎ এই স্পেসিফিক ভলিউম লাইনের সমান্তরাল করে আমি এই বিন্দুর উপর দিয়ে একটি স্পেসিফিক ভলিউম লাইন টেনে নেই। এই লাইন অথবা এই লাইনের সমান্তরাল করে একটা লাইন আমি টেনে নিলাম। এখন এই লাইনটিকে আমার স্পেসিফিক ভলিউমের মান নির্দেশ করবে। এই লাইনের স্পেসিফিক ভলিউমের মান কত 0.88 এবং এই লাইনের স্পেসিফিক ভলিউমের মান কত 0.9 ঘনমিটার পার কেজি। তাহলে এই লাইন এবং এই লাইনের প্রায় মাঝামাঝি অবস্থায় একটি লাইন আমরা টেনে নিয়েছি, অর্থাৎ এই বিন্দুর উপর দিয়ে সমান্তরাল করে টেনে নিয়েছি। তাহলে এই লাইনের মান আসবে কত 0.89 ঘনমিটার পার কেজি। আমরা জানি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে লাইন আছে, লাইনটি যখন এই অংশে মিলবে তখন এটা ওয়েট বাল্ব টেম্পারেচারের মান নির্দেশ করে, এবং এই সেম লাইনটি যখন এসে সরাসরি স্কেলে মিলবে, একই সরল রেখায় সেই স্কেলে যখন মিলিত হবে তখন এটি এনথালপির মান নির্দেশ করবে। আমি এখান থেকে একটি লাইন টেনে এখানে নিয়ে গেলাম, অর্থাৎ এটা এখন আমার কি স্কেলে এনথালপির মান নির্দেশ করবে। তাহলে এখানে আমার এনথালপির মান কত 85.5 কিলোজুল পার কেজি। তাহলে এখানে এনথালপির মান কত আসলো 85.5 কিলোজুল পার কেজি। এখানে দেখা যাচ্ছে এটা কত আমার 85 এর পর 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কি 86 হয়েছে, কিন্তু 85 এবং 86 এর মাঝামাঝি, অর্থাৎ আমি ধরে নিতে পারি 85.5 কিলোজুল পার কেজি। এভাবে আমরা একটি সাইক্রোমেট্রিক চার্ট দিয়ে বাস্তবে কোন রুমের বা কোন জায়গার বাতাসের বিভিন্ন বৈশিষ্ট্য বের করে নিতে পারি। আজকের এই ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।